সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সকলের ধারণা অবশেষে সত্যিই হলো। মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল। কিন্তু কিভাবে? গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবরটি সামনে আসার বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসের জন্য ঢাকা ৮ আসনে হাদি সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততার সামনে আসছে। হাদি হত্যাকাণ্ডের শুরু থেকেই এই হলুদ সাংবাদিক নানান মনগড়া তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। মূলত এই জুলকারনাইন সায়ের হাদির খুনি ভারত পালিয়েছে বলে সর্বপ্রথম তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে ওমর আমিন নামের এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক রহস্য। আমিনই তার ফেসবুক পোস্টে লিখেছেন, সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনানো যাচ্ছে যদি সত্যি হয়, তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। হাদির খুনি ফয়সাল করিম মাসুদ সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা একটু দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপির নেতা মির্জা আব্বাস। আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেল, আর ওসমান হাদি খুন হতে না হতেই তারেক রহমান দেশে ফেরার সংবাদই বা কেন জানানো হলো? এর আগে তিনি কত তারিখ পরিবর্তন করলেন, কিন্তু এবার হাদি শেষ হওয়ার পর আর কেন তা পরিবর্তন হলো না? আবার হাদির জানাজায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাকেই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। তবে এখানে একটা ক্রসফায়ারের নাটক হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো রাঘব বোয়াল এই হত্যাকাণ্ডের পেছনে যদি থেকেই থাকে, তবে চেকগুলো তদন্তে করলেই বেরিয়ে যায়। কিন্তু ফয়সাল থেকে উদ্ধার হওয়া সেই স্বাক্ষরিত চেকগুলো নিয়ে কোনো তথ্য দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ব্যাংকের লেনদেনগুলো কার নামে আর কে কে স্বাক্ষর করেছে তা নিয়ে সবাই কেমন তামসা করছে। মনে হচ্ছে যেন শস্যের ভেতর ভূত। আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। একটা সরল মনে আমার প্রশ্ন, যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকতো এই হত্যাকাণ্ডের পেছনে, তবে এতক্ষণে মিডিয়া ১৪ গোষ্ঠী তাদের নাম প্রচার করত। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে কোনো এক অদৃশ্য চাপে, যে চাপ তারা সরাতে পারছে না, কারণ ভবিষ্যতের নীতি নির্ধারণী যে তাদের হাতেই উঠবে। এমন এক অদৃশ্য চাপে মিডিয়াগুলোও কেমন যেন অন্ধ হয়ে আছে, বলবে বলেও কিছুই বলছে না। এছাড়া খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, ১২৭ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১২৭ কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ ২,৪১,০০,০০০ টাকা? আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারিশ, নাকি এর পিছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামলো, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদের চোখও কপালে উঠেছে। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসাব দেখলে মাথা ঘুরে যাবে।
সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো হাদিকে হত্যার 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41,00,000 টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো একটু খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025, হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76,00,000 টাকা। এই অ্যাকাউন্টে ছিল SME ইউম্যান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম ইউম্যান এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে NRBC ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার জন্য ঠিক আগ মুহূর্তেই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানতো মিশন শেষ করার জন্য তার হাতে নগদ টাকা লাগতে পারে, আর পালানোর জন্যও নগদ টাকা দরকার। তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র অবশিষ্ট থাকে 65,00,000 টাকা। গোয়েন্দারা নিশ্চিত করে এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কোস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। এবার আসা যাক সেই 127 কোটি টাকার রহস্য। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে তখন তার 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকের ফয়সালের 53টি অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায় একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট। 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোথা থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই কাগজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপাইন ট্রেড সেন্টারে এবং আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলো যে ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে আদতে কোনো কার্যক্রম ছিল না। রিড ট্রেনিং সেন্টারে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিটমানি বা কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে। এখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা ওসমান হাদির শুটারের সবশেষ বিশ্লেষণ। এরকম তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।